ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 20টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং ডব্লিউবিসিএস প্রিলিমিনস, এছাড়া জেনারেল কম্বাইন্ড, যার মধ্যে আছে আইসিডিএস, মিসলেনিয়াস, তারপরে আছে তোমার ক্লার্কশিপ, ফুড এসআই, এমভিআই, এসডিও। ঠিক আছে, সমস্ত পরীক্ষাগুলো আছে। এছাড়া এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে না, ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস the provisions was made for establishment of the Supreme Court at Calcutta। এই যে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কোন অ্যাক্টের দ্বারা? অপশন এ কি বলছে দেখো, রেগুলেটিং অ্যাক্ট 1773। অপশন বি বলছে চ্যাটার অ্যাক্ট 1813। অপশন সি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। অপশন ডি বলছে চ্যাটার অ্যাক্ট 1833। তো কলকাতা সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? না, কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1774। কোন অ্যাক্টের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল? না, রেগুলেটিং অ্যাক্ট 1773, 1773 অ্যাক্টের দ্বারা। ঠিক আছে, এই অ্যাক্টের ফলে কি হয়েছিল না, কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো। কলকাতা যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো, তখন ছিলেন একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং 3 আদার জাজেস। ঠিক আছে, তখন সুপ্রিম কোর্টের প্রধান যিনি ছিলেন, ঠিক আছে, বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার নাম কি ছিল না, এলিজা ইম্পে। এলিজা ইম্পে, sorry, এলিজা ইম্পে। ঠিক আছে, দেখো চ্যাটার অ্যাক্ট 1830, তাহলে এখানে উত্তর হলো অপশন এ। অপশনে কি বলছে? চ্যাটার অ্যাক্ট 1813। এই 1830 কি হয়েছিল না, মনোপলি বিজনেস যে ছিল, কোম্পানির মনোপলি বিজনেসের একচেটিয়া যে অধিপত্য, সেটা খর্ব হয়েছিল এবং 1813 সালের চ্যাটার অ্যাক্টের মাধ্যমে শিক্ষার বিস্তারের জন্য 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ঠিক আছে, সেই 1 লক্ষ টাকাটা পরবর্তীকালে 1835 সালে গিয়ে কলকাতা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল ওই টাকা দিয়ে। আর পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, এই 1784 সালের যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এই অ্যাক্টের ফলে কি তৈরি হয়েছিল না, বোর্ড অফ কন্ট্রোল তৈরি হয়েছিল। ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল। এই বোর্ড অফ কন্ট্রোলের প্রথম সভাপতি ছিলেন স্যার হেনরি ডান্ডাস। আর তারপর হলো কি, আর চ্যাটার অ্যাক্ট 1833, এই চ্যাটার অ্যাক্ট 1833-তে কোম্পানির টোটালি যে ব্যবসা, সেটা বন্ধ হয়ে গেছিল। এবং এখানে কি ছিল, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেটা হয়ে গেছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটাকে পরীক্ষায় প্রশ্ন আসে বারবার। যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন আছে, বলছে হুইচ অ্যাক্টস ফর দ্য ফার্স্ট টাইম made it possible for Indians to take some share in the administrations of their country। ঠিক আছে, ভারতীয়রা প্রথম কোন অ্যাক্টের ফলে অ্যাডমিনিস্ট্রেশনে স্থান পেয়েছিল? তাই তো, দেখো এই যে 1833 সালে চ্যাটার অ্যাক্ট বললাম আগের কোশ্চেনে। 1853 সালে কি হয়েছিল না, একটা ওপেন কম্পিটিটিভ এক্সাম, ওপেন এক্সাম, এটা চালু হয়েছিল 1853। 1833 সালে চালু করতে গিয়েছিল কিন্তু চালু হয়নি, 1853 সালে ওপেন কম্পিটিটিভ এক্সামটা চালু হয়েছিল। আচ্ছা, অপশন সি বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়া অ্যাক্ট 1858। এখানে তখন কি করেছিল না, ভারতের শাসনভার কোম্পানির হাত থেকে কোথায় গিয়েছিল না, ব্রিটিশ ক্রাউনের হাতে গিয়েছিল। ব্রিটিশ ক্রাউন হাতে গিয়েছিল। আর 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এই অ্যাক্টেই ভারতীয়রা প্রথম তাদের অ্যাডমিনিস্ট্রেশনে স্থান পেয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে উত্তর তাহলে কি হচ্ছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বাই হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া রিসিভড দ্য পাওয়ার টু ডিসকাস দ্য বাজেট।
ঠিক আছে, কোন অ্যাক্টের ফলে এই বাজেট নিয়ে ডিসকাস করার যে ক্ষমতা সেটা পেয়েছিল? 1861 সালের অ্যাক্ট বললাম একটু আগে। 1909 সালের এই অ্যাক্টে কি বলা হয়েছিল না, সেপারেট ইলেক্টর, মুসলিমদের জন্য আলাদা করে এখানে ইলেকশনের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে কি সেপারেট ইলেকটরেটের ব্যবস্থা করা হয়েছিল। আর 1919 সালের একটা কি হয়েছে, ডায়ার্চি সিস্টেম চালু হয়েছিল, ডায়ার্চি। আর 1892 সালের যে অ্যাক্ট, এই অ্যাক্টের ফলেই কি হয়েছিল না, বাজেট নিয়ে ডিসকাস করার কথা বলা হলো, কিন্তু বাজেট নিয়ে ভোটাভুটি করার অধিকার কিন্তু ছিল না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইড দ্যাট ইট শ্যাল বি দ্য endeavors of every state to provide adequate facilities for instructions in the mother tongue at the primary stage of the education? মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। ঠিক আছে, প্রাইমারি স্টেজে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা বলা আছে আর্টিকেল 350-এর এ। ঠিক আছে, আর্টিকেল 350-এর এতে বলা আছে যে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করতে হবে। আর আর্টিকেল 351-এ বলা হয়েছে, কি বলা হয়েছে না, প্রমোট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজের প্রসার, ঠিক আছে, স্প্রেড করতে হবে, প্রমোট করতে হবে হিন্দি ল্যাঙ্গুয়েজকে। ঠিক আছে, কে করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বলছে হু ইন দ্য বিগিনিং প্রেজেন্টেড দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, প্রাক স্বাধীনতার কালে সংবিধান সভার কথা প্রথম কে বলেছিলেন? দেখো 1934 সালে, ঠিক আছে, এম এন রয় বা মানবেন্দ্রনাথ রায়, তিনি প্রথম বলেছিলেন সংবিধান, একটা সংবিধান সভার কথা। ঠিক আছে, তো উত্তর এখানে তাহলে কি হবে? এম এন রয়। আর বি আর আম্বেদকর তো ছিল জানো, ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান, তিনি ছিলেন বি আর আম্বেদকর। নেক্সট দেখো কি আছে, দেখো দিশারি কম্পিটিটিভ এক্সামে আমাদের ডব্লিউবিসিএস প্রিলিমিনস, এছাড়া জেনারেল কম্বাইন্ড এর মধ্যে তোমার ফুড এসআই, ঠিক আছে, ফুড এসআই, এম ভিআই মানে মোটর ভেহিকলস ইন্সপেক্টর, আই ডি ও, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এছাড়া আছে যাবতীয় পরীক্ষা, ঠিক আছে, ক্লার্কশিপ, আরো যা কিছু পরীক্ষা সবই কম্বাইন্ডের মধ্যে হয়ে যাবে। এছাড়াও আছে এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সমস্ত কিছুর জন্য অফলাইন এবং অনলাইনে অ্যাডমিশন চলছে। তো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা নিচের দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিও। পরের প্রশ্ন দেখো, বলছে who among the following state in the Constitution Assembly that on January 26, 1950 India was going to enter a life contradictions, a life of contradictions মানে আমাদের তো রাজনৈতিক সমতা এলো 1950 সালের 26শে জানুয়ারি, আমরা রিপাবলিক হয়ে গেলাম, তাই তো, আমাদের রাজনৈতিক সমতা এলো, কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক একটা দণ্ড, সেটাই কি বলেছে, লাইফ অফ কন্ট্রাডিকশনস। এই কথাটা প্রথম কে বলেছিলেন? এটা বলেছিলেন হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, এ লাইফ অফ কন্ট্রাডিকশনস। নেক্সট প্রশ্ন আছে দেখো, আচ্ছা এখানে দেখো জওহরলাল নেহরু, জানো তো অবজেক্ট রেজলিউশনস ইনি পাস করিয়েছিলেন। ঠিক আছে, আর মহাত্মা গান্ধী ইনি কনস্টিটিউটেড যে অ্যাসেম্বলি তার কোনো সদস্য ইনি ছিলেন না। পরবর্তীকালে প্রশ্ন আছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস দ্যাট it shall be the duty of the union to protect every state against external aggressions and internal disturbance। যখন এক্সটার্নাল অ্যাগ্রেশন অথবা ইন্টারনাল ডিস্টারবেন্স হবে, তখন সেই রাজ্যটিকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কার? কেন্দ্রের। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? ঠিক আছে, এটা আর্টিকেল 355-এ বলা আছে। ঠিক আছে, 355-এ বলা আছে যে কোনো একটি রাজ্যের মধ্যে যদি কোনো রকম ইন্টারনাল ডিস্টারবেন্স অথবা
এক্সটার্নাল অ্যাগ্রেশনস হয় তাহলে সেই রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে কেন্দ্রের। এটা আর্টিকেল 355-এ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এখানে একটা দেখো আর্টিকেল আছে, গুরুত্বপূর্ণ আর্টিকেল, সেটা হচ্ছে 275। এখানে গ্র্যান্ট ইন এড, গ্র্যান্ট ইন এড, রাজ্যগুলিকে যে গ্র্যান্ট ইন এড দেওয়া হয় সেটা আর্টিকেল 275-এ বলা থাকে। ঠিক আছে, আর 215 নম্বরে কি আছে না, হাইকোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড। ঠিক আছে, 215-তে বলা আছে হাইকোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড। নেক্সট প্রশ্ন আছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শিডিউল। আচ্ছা, আমাদের টোটাল কতগুলো শিডিউল আছে জানি, আমাদের সংবিধানের টোটাল 12টা শিডিউল আছে। অরিজিনাল সংবিধানে ছিল 8টা, পরবর্তীকালে হয়েছে 12টা শিডিউল। তাহলে কোন শিডিউলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ ফিক্সড দ্য নাম্বার অফ দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা, এই রাজ্যসভার যে মেম্বারের যে সদস্য সংখ্যা, ঠিক আছে, সেটা কোন কত নম্বর শিডিউলে বলা আছে, সেটা বলা আছে কত নম্বর শিডিউল না, সেটা বলা আছে ফোর্থ শিডিউল। ঠিক আছে, ফোর্থ শিডিউলে বলা আছে। সিক্স শিডিউলে কি বলা আছে, সিক্স শিডিউল আছে ট্রাইবাল এলাকা, ট্রাইবাল এরিয়া। ঠিক আছে, থার্ড শিডিউলে কি বলা আছে, থার্ড শিডিউল আছে ওথ। ঠিক আছে, নেক্সট দেখো, পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং, which of the following constitutional amendment are related to raising the number of member of the Lok Sabha to be elected from the state? যে লোকসভার যে মেম্বার বাড়ানোর কথা, বাড়ানোর জন্য, ঠিক আছে, সে কবে কবে কততম সংশোধনে এবং কোন কোন সংশোধনে কোন ইয়ারে সেটা বাড়ানো হয়েছিল। ঠিক আছে, দেখো এটা হচ্ছে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এবং 31তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1973। ঠিক আছে, এই দুটো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল। তাহলে এটা অপশন 731, অপশন সি। ঠিক আছে, নেক্সট দেখো, পরের প্রশ্ন আছে দেখো, বলছে দ্য ইউনিটারি সিস্টেমস অফ দ্য গভর্নমেন্ট পসেস হুইচ অফ দ্য ফলোইং অ্যাডভান্টেজ। ঠিক আছে, এই যে ইউনিটারি সিস্টেম যদি ইউনিয়ন হয় তাহলে কি অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। ঠিক আছে, এখানে একটাই দেখো, এই যে গ্রেটার অ্যাডাপ্টিবিলিটি, গ্রেটার অ্যাডাপ্টিবিলিটি, এখানে কি সুবিধা হবে দেখো, এখানে যা কিছু সিদ্ধান্ত সেটা কেন্দ্রই নেবে। ঠিক আছে, তাহলে যা কিছু সিদ্ধান্ত যদি কেন্দ্র নেয় তাহলে সেখানে একটা স্টেটের ক্ষেত্রে সমস্ত কিছু সিদ্ধান্ত যদি কেন্দ্র নেয় তাহলে দ্রুত সবকিছু পরিবর্তন করা সম্ভব, এই সুবিধাটা নিতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি গ্রেটার অ্যাডাপ্টিবিলিটি। ঠিক আছে, আর স্ট্রং স্টেট, স্ট্রং স্টেট যেটা বলা আছে এটা কি, এটা হচ্ছে ফেডারেল সিস্টেমের মধ্যে পড়ে। ফেডারেল সিস্টেমে কি হয়, স্ট্রং স্টেট হয়, যেটা আমাদের দেশের ক্ষেত্রে স্ট্রং স্টেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে দেখো, বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধানের কোনটা বেসিক ফিচার্স নয়। সংবিধানের কোনটা বেসিক ফিচার্স নয়, দেখো ফান্ডামেন্টাল রাইটস এটা সংবিধানের বেসিক ফিচার্স এর মধ্যে পড়ছে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি এটাও সংবিধানের বেসিক ফিচার্স এর মধ্যে পড়ছে, ফেডারেলিজম এটাও সংবিধানের বেসিক ফিচার্স এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে কোনটা পড়ছে না, পড়ছে না অপশন ডিটা, দ্য আনকোশ্চেন্ড রাইট অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধানে বলা আছে যে বেসিক যে পার্ট, ঠিক আছে, বা বেসিক স্ট্রাকচার সেটা কখনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, এটা কয় বলা হয়েছিল, 1973 সালে কেশবানন্দ ভারতী কেসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হচ্ছে দ্য ইন্ডিয়ান ফেডারেলিজম ইজ বেসড অন দ্য প্যাটার্ন অফ হুইচ কান্ট্রি। ভারতবর্ষের যে ফেডারেলিজম এটা
কোন দেশের প্যাটার্ন? এটা আমরা সবাই জানি, এটা খুব সহজ কোশ্চেন, এটা কানাডা থেকে নিয়ে আসে, তাই তো? আমাদের যে যুক্তরাষ্ট্র কাঠামো সেটা কানাডা থেকে নেওয়া হয়েছে। মানে স্ট্রং সেন্টার, আমাদের বেসিকটা কেমন? স্ট্রং সেন্টার, একটু আগেই বললাম স্ট্রং সেন্টার, ঠিক আছে? এবং রেসিডুয়ারি পাওয়ার সেটা কার হাতে থাকবে? সেটা হচ্ছে সেন্টারের হাতেই থাকবে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এখান থেকে যদি বলি ইউএসএ থেকে, তাই তো? ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে? যে মূল যেটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল, ইউএসএ থেকে নেওয়া হয়েছে কি ফান্ডামেন্টাল রাইটস, আর কি নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ। খুবই এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? কনকারেন্ট লিস্ট, ঠিক আছে? আর জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? এমার্জেন্সি প্রভিশনস। পরের প্রশ্ন দেখো আছে, বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইন দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ কোন দেশ থেকে জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে? দেখো একটু আগে আগের কোশ্চেনে আমরা পড়লাম জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে? এটা হচ্ছে ইউএসএ, ঠিক আছে? এখানে কি হয়েছে দেখো, একটা কেস ছিল যার নাম হচ্ছে মারাবাড়ি কেস, মারবাড়ি ভার্সেস ম্যাডিসন। এই কেসটায় 1803 সালে, ঠিক আছে, 1803 সালে মারবাড়ি ভার্সেস যে ম্যাডিসন কেসটা, সেই কেসে যে ইউএস এর যে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সেখান থেকে জুডিশিয়াল রিভিউর যে নীতি সেটা প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি আছে। পরের প্রশ্ন বলছে দ্য মাইন্ড অফ দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের মাইন্ড মেকার্স ইজ রিফ্লেক্টেড ইন হুইচ অফ দ্য ফলোইং, কিসের মাধ্যমে প্রতিফলিত হয়? সংবিধানের মাইন্ড মেকার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিফ্লেক্টেড, আমাদের সংবিধানের মূল সংবিধানের যে ভূমিকা সেটা কিসের মাধ্যমে যে রিফ্লেক্টেড হয়? সেটা আমরা সবাই জানি কি, দ্য প্রিয়াম্বেল, ঠিক আছে? এই প্রিয়াম্বেলের মাধ্যমে কি হয়? সমস্ত সংবিধানের মূল উৎস হচ্ছে প্রিয়াম্বেলই বলা আছে। আচ্ছা, দ্য ফান্ডামেন্টাল রাইটস, এটা কি আছে না? এটা নাগরিকদের মৌলিক অধিকার। আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, এখানে কি বলা আছে না? রাষ্ট্রের যে সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য সেটার কথা বলা আছে, রাষ্ট্রের সামাজিক এবং অর্থনৈতিক লক্ষ্যের কথা বলা আছে। আর ফান্ডামেন্টাল ডিউটিস, এটা নাগরিকদের যে কর্তব্য, ঠিক আছে, নাগরিকদের কর্তব্য সেগুলোর কথা এখানে বলা আছে। এটা খুবই সহজ কোশ্চেন ছিল একটা। নেক্সট কোশ্চেন দেখো, এটা ডব্লিউবিসিএস মেন্সে কিন্তু অনেকবার এসছে, এটা এটা এবার সাজাতে দেয়, ঠিক আছে? দ্য প্রিএম্বেল অফ আর কনস্টিটিউশন রিড ইন্ডিয়া অ্যাজ, আমরা কিভাবে পড়ি, ঠিক আছে? এটা পরপর সাজিয়েই কিন্তু বলতে হবে, ঠিক আছে? সোভারাইন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তাহলে অপশন এ, ঠিক আছে? সভারাইন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, ঠিক আছে? এর মধ্যে দেখো সোশ্যালিস্ট কথাটা, এই যে সোশ্যালিস্ট কথাটা এবং সেকুলার কথাটা, এই দুটো ওয়ার্ড কিন্তু মূল সংবিধানে ছিল না। পরবর্তীকালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ এই দুটো ওয়ার্ড এবং আরো একটা ওয়ার্ড যেটা হচ্ছে ইন্টিগ্রিটি যুক্ত করা হয়েছিল। এই তিনটে নতুন করে ওয়ার্ড যুক্ত করা হয়েছিল 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। এবং 42তম অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট, ওকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। পরের প্রশ্ন কি আছে দেখো, দ্য প্রিয়াম্বেল অফ আর কনস্টিটিউশন মেক্স নো মেনশন, সংবিধানে কোনটা মেনশন করা নেই? তো দেখো জাস্টিস, ফেটার্নিটি, ইকুয়ালিটি, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস। দেখো জাস্টিস আছে, ঠিক আছে, জাস্টিসের কথা বলা আছে, ফেটার্নিটির কথা বলা আছে, ইকুয়ালিটির কথা বলা আছে, কিন্তু অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস এটা কিন্তু বলা নেই। এটা কোথায় বলা আছে না? এটা বলা আছে 326 নম্বর আর্টিকেলে বলা আছে, ঠিক আছে? 326 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে অপশন ডি এখানে, তাই তো? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, জাস্টিসের যে কথা বললাম, JUSTIC, জাস্টিস, আমাদের সংবিধান মানে প্রিয়াম্বেলে কয় ধরনের জাস্টিসের কথা বলা আছে? প্রিয়াম্বেলে 3 ধরনের জাস্টিস, ঠিক আছে? একটা কি, সোশ্যাল জাস্টিস, একটা সোশ্যাল জাস্টিস, একটা ইকোনমিক্যাল জাস্টিস, ঠিক আছে, ইকোনমিক জাস্টিস, আর একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। তা 3 ধরনের জাস্টিস, আমাদের প্রিয়াম্বেলে 3 ধরনের জাস্টিস আছে, ঠিক আছে? সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস আর পলিটিক্যাল জাস্টিসের কথা বলা আছে। পরের প্রশ্ন কি আছে দেখো,
পরের প্রশ্ন বলছে দ্য প্রিয়াম্বেল অফ আর কনস্টিটিউশনস মেক নো মেনশন। ঠিক আছে, এই প্রশ্নটা দুবার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং অবজেক্ট ইজ নট এমবডিড ইন দ্য প্রিয়াম্বেল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সংবিধানে কোনটা বলা নেই? দেখো, লিবার্টি অফ থট, ইকোনমিক লিবার্টি, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ বিলিফ। ঠিক আছে, দেখো ইকোনমিক লিবার্টি আমাদের নেই, লিবার্টিও আছে। ঠিক আছে, লিবার্টি লিবার্টি কয়টা আছে? লিবার্টিও তিনটে আছে। ঠিক আছে, লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন আর লিবার্টি অফ বিলিফ। লিবার্টি অফ বিলিফ, এই তিন ধরনের লিবার্টির কথা বলা আছে, কিন্তু ইকোনমিক লিবার্টির কথা আমাদের সংবিধানে বা প্রিয়াম্বেলে বলা নেই। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন দ্য প্রভিশনস রিলেটিং টু দ্য সিটিজেনশিপ। কোন পার্টে সিটিজেনশিপ কথাটা বলা আছে? টোটাল যে পার্ট, সংবিধানের মোট আগে মানে অরিজিনাল সংবিধানে 22টা পার্ট ছিল, এখন 25টা পার্ট আছে, তাই তো? পার্ট ওয়ানে কি আছে? না, পার্ট ওয়ানে আছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে, পার্ট টু এ কি আছে? সিটিজেনশিপ। তাহলে পার্ট টু আছে কি? সিটিজেনশিপ আছে, তাই তো? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কত থেকে কত নম্বর আর্টিকেল? 5 থেকে 11 নম্বর আর্টিকেলে। পার্ট থ্রিতে কি আছে? ফান্ডামেন্টাল রাইট, যেটা 12 থেকে 35 নম্বর আর্টিকেল। আর পার্ট নাইনে কি আছে? পার্ট নাইনে আছে পঞ্চায়েত, যেটা আছে 243 থেকে 243-এর ও। ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, একই প্রশ্ন দেওয়া আছে, দুবার দেওয়া হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 20টার মতো প্রশ্ন ছিল। যদি প্রশ্নগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর দিশারি কম্পিটিটিভ এক্সামে অফলাইন এবং অনলাইনে ডাব্লিউবিসিএস প্রিলিমিনস, কম্বাইন্ড, এসএসসি, এছাড়া টেট, আপার প্রাইমারি টেট অ্যাডমিশন চলছে। তো যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো, এবং আমাদের যে ফেসবুক পেজ প্রোফাইল সেটিকে ফলো রেখো এই ধরনের প্রশ্ন পেতে হলে, যেগুলি আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও।